নমস্কার, আমি দেবজ্যোতি মিশ্র, কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ থেকে। আসলে আপনাদের সাথে আমিও নিয়মিত শুনি, যেটা আমার ভালো লাগে যে অন্যান্য কোনো জায়গায় যেটা শুনতে পাওয়া যায় না। এই 90.8 মেগাহার্টজ থেকে আমরা নতুন শিল্পীদের শুনতে পারি, তাদের ডেমনস্ট্রেশন তৈরি হচ্ছে, তাদের আমরা সরাসরি শুনছি ও মানুষও শুনছে, এবং তাতে যেটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নতুন নাম, নতুন সুর, নতুন স্বর, নতুন গান, নতুন ভঙ্গি, নতুন সঙ্গীতের এই কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ আমি নিয়মিত শুনি, আমার শুনতে ভালো লাগে। আসলে এটাও হয়তো একটা প্রচার। আপনারা শুনতে থাকুন, আমরা সবাই গান বাজনা সঙ্গীত আলোচনায় আমরা সমৃদ্ধ থাকি। আমরা বলি ভালো যা কিছু আছে তা যেন আমাদের শুনবার সুযোগ করে দেয়, আমরা যেন সুবিধে পাই। আমার আন্তরিক ভালোবাসা, আমার শুভেচ্ছা সমস্ত রইল। নমস্কার। আপনারা শুনছেন Community Radio JU at 90.8 megahertz. 90.8 megahertz. কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। অনেকদিন মেঘের সঙ্গে কথা বলনি, তাই এত শুকনো হয়ে বসে আছো। এসো তোমার মুখ মুছিয়ে দিই। সকলেই শিল্প খোঁজে, রূপ খোঁজে, আমাদের শিল্পরূপে কাজ নেই। আমরা এখানে বসে দু একটি মুহূর্তের শস্য ফলনের কথা বলি। কথা বলবো, কিন্তু শস্য ফলনের কথা তো বলবোই, পাশাপাশি বলবো কবিতার কথা। আর কবিতার কথা নিয়ে আজকে সংস্কৃতি অনুষ্ঠানে রয়েছি আমি সত্যজিৎ। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আর আমার সঙ্গে রয়েছে আবৃত্তি শিল্পী শোভন সুন্দর বসু। শোভনদা, তোমাকে স্বাগত জানাই। স্বাগত। কেমন আছো বলো? ভালো আছি। আর আজকে দেখছি অনেক কবিতা নিয়ে এসেছো, নিশ্চয়ই কবিতা শুনবো। নিশ্চয়ই প্রথমবার বোধহয় এলে আমাদের এখানে। না, আমি আরেকবার এসেছিলাম বেশ কয়েক বছর আগে। আচ্ছা, সেটা ঠিক কবিতার ছিল না, একটা ইন্টারভিউ ছিল। আচ্ছা আচ্ছা। আমি আসলে এখানে আসার পর চিনতে পারলাম জায়গাটা। হ্যাঁ, তো এটাও দ্বিতীয়বার। তো তোমার ভালো কাজ হয় আমি জানি। আমরা আজকে প্রচুর কবিতা শুনবো, অনেকদিন তাহলে বঞ্চিত আমরা তোমার কবিতা শোনার থেকে। একটু গল্পও শুনবো, কেমন আছো, কি বৃত্তান্ত, কি কাজ করছো। কিন্তু শুরুতেই একটা কবিতা শুনি। যেহেতু এটা কবিতার অনুষ্ঠান, তো কবিতা নিয়ে একটা কবিতা বলি। কবিতা মানে তো ফুল হয়ে ফোটা, ফুটি ফোটা মাঠে চিত্রদিন। কবিতা মানে তো রঙের মিছিল, যৌবন মন ভীরুতাহীন। কবিতা মানে তো দৃপ্ত শপথ, পদক্ষেপের ঝড় তুফান। কবিতা মানে তো নিষেধ না মানা, নতুন চেতনা, ক্ষুধার গান। এই যে কবিতা, আমরা যে কোনো শিল্প মাধ্যমের মধ্যে কবিতা এমন একটা বিষয় যে মানবিক মূল্যবোধকে এবং মানবতার সংকটকে কবিতা সবচেয়ে বেশি ধরতে পারে বলে আমাদের মনে হয়, এবং শঙ্খ ঘোষও তাই বলে গেছে। আর এই কবিতাটি হচ্ছে অমিতাভ দাশগুপ্তের কবিতা। আচ্ছা, তুমি কবিতা নিয়ে অনেক বছর ধরে কাজ করছো। তোমার কাছে জানতে ইচ্ছে করে খুব, যে কবিতা নিয়ে এত বছর টিকে থাকাটা কি খুব কষ্টের? মানে খুব সংগ্রাম করতে হয়েছে কি? না, সংগ্রাম তো করতেই হয়। মানে তার কারণ একটা হচ্ছে কবিতা নিয়ে থাকা, আমরা আবৃত্তি নিয়ে শিল্পটা নিয়ে থাকার মধ্যে, আবৃত্তির শিল্পটা সমস্ত মিডিয়াগুলো এখনো গান যেরকমভাবে বাণিজ্যায়ন করেছে মিডিয়াগুলোর সাহচর্যে, আবৃত্তিকে সেরকমভাবে বাণিজ্যায়ন করতে চায় না। করলেও আবৃত্তি শিল্পকে নয়, শিল্পীদের কিছু করে, মানে যারা প্রথম সারির শিল্পীরা আছেন তাদের জন্য করে, কিন্তু আবৃত্তি শিল্পটার জন্য মিডিয়ার কোনো আলাদা কন্ট্রিবিউশন নেই। যে কন্ট্রিবিউশনটা থাকা উচিত ছিল, গানের ক্ষেত্রে আছে, নাচের ক্ষেত্রে আছে, ফিল্মের ক্ষেত্রে আছে, কিন্তু কবিতা খুব একটা নেই। আমরা চেষ্টা করেছি যে সময়ের সঙ্গে সঙ্গে আবৃত্তি ধরন এবং পারফরমেন্সের যে ধরন সেটাকে পাল্টে মোটামুটি আমাদের কবিতা আমরা যেভাবে
প্রেজেন্ট করি তাতে অনেকটা মিডিয়া স্যাভি হয়েছে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে সংগ্রাম তো করতেই হয়েছে, কিন্তু মিডিয়াও কিছু মানে আমাদের সাহায্য পেয়েছি মিডিয়া থেকে। আচ্ছা, কত বছর হয়ে গেল এই কাজ করছো? আমি প্রায় 20 বছর হয়ে গেল, মানে 20 বছর বলছি মানে ছোটবেলা থেকে আছি বলে আর কি, কিন্তু এটাকে একবারে প্রফেশন হিসেবে নিয়েছি বছর 8। আচ্ছা, যখন শুরু করেছিলাম আমি 20 বছর না 8 বছর আগেই ফিরে যাই যদি, তখন এখন যেভাবে কবিতা নিয়ে কাজ হচ্ছে, তখন কি এতটা পরিমাণেও কাজ হতো, বা কবিতা নিয়ে কাজের ধরনটা কি ঠিক এরকম ছিল, না অনেক পাল্টেছে? মানে ধরো 92, 93, 94 থেকে 98 সাল বা 2000 সাল অবধি, 2000 সালটা যদি একটু আগে 98 সাল অবধি কবিতা নিয়ে এখনকার থেকে অনেক বেশি কাজ হয়েছে। মানে তার কারণ হচ্ছে ওখানে এখন দেখো যে আবৃত্তির যে দল, আবৃত্তির গ্রুপ, সেই আবৃত্তির গ্রুপের সংখ্যা কমে গেছে। আগে আরও বেশি অনেক গ্রুপ ছিল, সেই গ্রুপগুলো ভেঙে গেছে। এবং সম্মেলক আবৃত্তি, মানে রবীন্দ্র সদনে অন্তত 5 দিন, মানে যেটা রবীন্দ্র জন্মোৎসবে অন্তত 5 দিন শুধু আবৃত্তির জন্য থাকতো, মানে আবৃত্তির আসর থাকতো। হ্যাঁ, 1 মাসের মধ্যে 1 মাস ধরে চলতো অনুষ্ঠান, তার মধ্যে 5 দিন, মানে সপ্তাহে একটা করে, মানে অন্তত 4টে আবৃত্তির আসর থাকতো, শুধু আবৃত্তির আসর। এখন কিন্তু আবৃত্তির আসর হয় না। এবং সেই আবৃত্তি আসরের মধ্যে একটা পার্ট ছিল সম্মেলক আবৃত্তি, মানে 3-4টে গ্রুপ সম্মেলক আবৃত্তি, তারপরে একক আবৃত্তি, এইভাবেই হতো। এখন কিন্তু সেটা হয় না। আবৃত্তি নিয়ে দলগত চর্চা এখন খুব কমে গেছে। হ্যাঁ, এখন ব্যক্তিগত চর্চা হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে যে যেটা বললে যে আবৃত্তির ধরন আমরা পাল্টানোর চেষ্টা করেছি। তার কারণ হচ্ছে গান, সমস্ত পারফর্মিং আর্টের ধরনই পাল্টে যাচ্ছে। গান এখন আর শুধু শোনার নয়, দেখারও। হ্যাঁ, তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে সারা বিশ্ব, মানুষের স্বাদ বদলে গেছে। আমাদের ইনফরমেশন টেকনোলজির যে বিশাল পরিবর্তন হয়েছে, সেই ইনফরমেশন টেকনোলজিকে মানে পারফরমেন্সের মধ্যে যুক্ত করা হচ্ছে। তো এইগুলো পাল্টাচ্ছে, অন্য সমস্ত শিল্প মাধ্যমগুলো পাল্টে গেছে। যেমন আবৃত্তিকেও আমরা চেয়েছি সেরকমভাবে সমসাময়িক করে তুলতে, সমকালীন করে তুলতে, সেটা হয়েছে। কিন্তু এখনকার মানুষ, এখনকার প্রজন্ম অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড। হ্যাঁ, সেই জন্যে যে শিল্পের মধ্যে কেরিয়ারের একটা হাতছানি আছে, যে শিল্পের মধ্যে দিয়ে কেরিয়ারটাকে তৈরি করা যায়, সেই শিল্পের দিকে বেশি ঝুঁকছে, কম আসছে। যদিও এই মুহূর্তে আমার একটু আশার আলো দেখতে পাচ্ছি যে সমস্ত শিল্প মাধ্যমের মধ্যে দিয়েই একটা কেরিয়ার ওরিয়েন্টেশন তৈরি হয়েছে এবং তাতে অনেকেই আসছে। বেশ, আমি আসছি এই প্রশ্নে, কেরিয়ার নিয়ে, যে আবৃত্তিকে অবলম্বন করে কতটা কেরিয়ার তৈরি করা যায়, আমি আসছি। কিন্তু শুনি আর একটা কিছু। শ্রীজাতর একটা লেখা শোনাই, বেশ কিছুদিন আগে আমার রেকর্ড করা। ও যেরকমভাবে আমি বলছিলাম যে আবৃত্তির ধরন, আবৃত্তির উপস্থাপনা পাল্টাচ্ছে, যেমন সমস্ত সাহিত্যের লেখার স্টাইলও পাল্টে যাচ্ছে, তো কবিতাও পাল্টে যাচ্ছে। তো শ্রীজাত হাত দিয়ে এই পরিবর্তনে খুব মানে জোয়ারটা এসেছে। হ্যাঁ, তো ওর কবিতার ধরনটা একদম সেটাকেই প্রেম পিয়াসী বন্ধু শুনুন কাহিনী টান টান, প্রেম পিয়াসী বন্ধু শুনুন কাহিনী টান টান, দেবদাসকে ধরল মদে নদেই এলো বান, আহা নদেই এলো বান, আহা নদেই এলো বান, বানচাল হয় কাজ কারবার ঘর হয় বরবাদ, বানচাল হয় কাজ কারবার ঘর হয় বরবাদ, আমি তো বলছি না প্রাচীন বসন্ত প্রবাদ, প্রাচীন বসন্ত প্রবাদ, প্রাচীন বসন্ত প্রবাদ, বাদ গেল তাই আহার নিদ্রা, বাদ গেল সারনেম, বাদ গেল আর সমস্ত দিক, মস্ত হলো প্রেম, আহা মস্ত হলো প্রেম, আহা মস্ত হলো প্রেম, প্রেম কারে কয়, প্রেম কিসে হয়, প্রেম কারে কয়, প্রেম কিসে হয়, এই না বলে রোজ পাড়ায় পাড়ায় ঘুরছি একা, খাচ্ছি ওভারডোজ, খাচ্ছি ওভারডোজ, খাচ্ছি ওভারডোজ, ওভার শেষে শূন্য রানে জোকের মুখে নুন, সে আমাকে চিনেই নিল, হায় নব ফাল্গুন, হায় নব ফাল্গুন, গুণের আধার কমললতা আমি পিটার প্যান,
গুণের আধার কমললতা আমি পিটার প্যান, হারমোনিয়াম ছেড়ে তখন বাজাচ্ছি অর্গ্যান, প্যাপ্যাপ্যা বাজাচ্ছি অর্গ্যান, প্যাপ্যাপ্যা বাজাচ্ছি অর্গ্যান, প্যাপ্যাপ্যা বাজাচ্ছি অর্গ্যান। জ্ঞান দিয়েছে পাড়ার দাদা, ফ্যান হয়েছি খুব। জ্ঞান দিয়েছে পাড়ার দাদা, ফ্যান হয়েছি খুব। ট্যান গেল তার অর্ধেক, আর অর্ধেক দেয় ডুব। ডুবেই দেখি জল পড়ি, ডুবেই দেখি জল পড়ি, তার তল পেল না মন। চল চামেলি বাঁশ বাগানে বল খেলি দুজন, চল চামেলি বাঁশ বাগানে বল খেলি দুজন। বাগান নিল চামেলি আর আমি পেলাম বাঁশ। আমেরিকায় সেটেল হলো তা প্রায় 3 মাস, আমেরিকায় সেটেল হলো তা প্রায় 3 মাস। হিমেল রাতে আমার ঘরে ইমেল আসে আজ, ফিমেলরা সব চুক্তি দিয়ে আদায় করে কাজ, তারা সব আদায় করে কাজ, তারা সব আদায় করে কাজ। আদায় এবং কাঁচকলাতে তাই রেঁধেছি ঝোল, আদায় এবং কাঁচকলাতে তাই রেঁধেছি ঝোল। প্রেম পিয়াসী বন্ধু সবাই বলুন হরি বল, এবার বলুন হরি বল, সবাই বলুন হরি বল। আচ্ছা, তুমি বলছো লেখা স্টাইলও খানিকটা পাল্টিয়েছে। অনেকটা পাল্টেছে। একটু বলো, তোমার থেকে জানতে ইচ্ছা করছে তাহলে আমার, যে অনেকেই বলে যে সব কবিতা নাকি আবৃত্তিযোগ্য নয়, সেটা কি তুমি এগ্রি করো? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। কিছু কবিতা আছে যে কবিতাগুলো পাঠের জন্য, পড়ার জন্য কবিতা, ব্যক্তিগত অনুভূতির কবিতা খুবই। আবার কিছু কবিতা আছে অনেকের কথা বলে, অনেক মানুষের কথা বলে। তো যে কবিতা মানুষের কথা বলে সেই কবিতা নিয়েই মঞ্চে উঠতে সুবিধা হয়। আচ্ছা, আমি এই কারণেই জিজ্ঞেস করলাম যে তাহলে কি তুমি কি এটাও এগ্রি করবে যে এখন যারা কবিতা নিয়ে চর্চা করছেন, মানে কবিতা যারা লিখছেন বিশেষ করে, সেক্ষেত্রে অনুভূতির জায়গাটা অনেক বেশি কম? না না না, অনুভূতির জায়গাটা কম বলছি না। এখনও যে কবিতা লেখা হচ্ছে সেই কবিতার মধ্যেও তো বেশ কিছু কবিতা আবৃত্তি করার জন্য নয়, পড়ার জন্য। হ্যাঁ, সংখ্যাটা কি কম? মানে সংখ্যাটার কথা বলছি, যে সেই সংখ্যাটা কি অনেক কমে গেছে বলে মনে হয়? আবৃত্তি মানে পাঠযোগ্য, পাঠের জন্য খুব বই। শোনো, কবিতার দুটো আছে, একটা হচ্ছে শ্রাব্য কবিতা আর একটা হচ্ছে পাঠ্য কবিতা। আমাদের দেশে এর ডিফারেন্সটা নেই। আমি বিদেশে দেখেছি যে কিছু কিছু কবি আছে যারা কবিতার বই ছাপে না, তাদের অডিও অ্যালবাম বেরোয়, তাদের বলা হয় ওরাল পোয়েট্রি, সেগুলোকে বলা হয় ওরাল পোয়েট্রি বা ডাব পোয়েট, যারা শুধুই মানে তাদের মানে সিডি বা তাদের বেরোয় আর কি, ওই ক্যাসেট সিডি এগুলো বেরোয়, অডিও বেরোয়, তাদের বই বেরোয় না। আবার কিছু কবি আছে যাদের ছাপা হয় কবিতা। তো আমাদের তো সেটা নেই। তো তাই আমাদের যারা কবিতা লিখছে তার মধ্যে থেকে যেগুলোর শ্রাব্যরূপ ভালো হবে, যেগুলো ডাব করা যাবে, বা আরেকটা আছে ওদের ওখানে যেটা খুব আমেরিকাতে চলে, সেটা হচ্ছে পারফরমেন্স পোয়েট। হ্যাঁ, এই পারফরমেন্স পোয়েট বা পারফরমেন্স পোয়েট্রি যেগুলো, সেইগুলো নিয়েই পারফর্ম করা যায়। আচ্ছা, সব কবিতা, সব গানেরও ক্ষেত্র তাই, যে একটা কবিতাতে সুর বসালে গান হয়, কবিতাতে স্বর বসালে আবৃত্তি হয়, তাই তো? সব সুর কি খুব মানুষের মনে মনে থাকে? অনেকে, মানে ধরো খুব কম মানুষ এর মধ্যে মানুষ গায়। আমাদের অনেক 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 গান আছে, যেমন ধরো আমাদের মৌসুমী ভৌমিকের গান, মৌসুমী ভৌমিকের গান একান্তে শোনার গান। মৌসুমী ভৌমিকের গান উচ্চকিত, মানে 10,000 লোকের কাছে মৌসুমী ভৌমিকের গান শোনার জন্য নয়, একদম একটা ঘরের মধ্যে নিজের অনুভবের। কিন্তু আবার আগেকার দিনে সলিল চৌধুরী বা এখন অন্য অনেকের আর কি, হ্যাঁ, যে গান যেগুলো মঞ্চে ওঠা, সেই রকম কবিতার ক্ষেত্রে সেই ডিফারেন্সটা আসছেই, এটা নিয়ে কোনো নেই। বেশ, কবিতা নিয়ে আমরা আরও কথা শুনবো, কিছু বিতর্কিত কথাও আমরা শুনছি বা শোনাবো আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। এখন সময় একটা বিরতির, ফিরে আসছে এক্ষুনি।
টাকা দে। হ্যালো, আমরা কালপুরুষ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU at 90.8। আর এই রেডিও স্টেশনটা আমাদের কাছে খুবই প্রিয়, কারণ এই রেডিও স্টেশনটা আমরা মাঝে মাঝেই শুনি, আর যখনই শুনি তখনই দেখি নতুন নতুন প্রতিভা এই রেডিও স্টেশনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তাই স্পেশালি যেহেতু আমরা বাংলা ব্যান্ড, আমরা সব নতুন বাংলা ব্যান্ডদের কাছে এটাই অনুরোধ করছি যে তোমরা যারা মনে করো যে তোমরা প্রচণ্ড কষ্ট করে নিজেরা কম্পোজ করছো নতুন গান, নতুন কম্পোজিশনসগুলো তোমরা শোনাতে চাও সবার কাছে, তো তাড়াতাড়ি চলে এসো এই রেডিও স্টেশনে আর বি আ পার্ট অফ দিস মিউজিক ইন্ডাস্ট্রি। তাই আমরা কালপুরুষের সবার তরফ থেকে একটাই কথা বলছি, যারা যারা শোনেন তারা তো এই কমিউনিটি রেডিও স্টেশন শোনেনি, এবং যারা শোনেননি চলুন আজ থেকে সবাই মিলে শুনি এই কমিউনিটি রেডিও JU at 90.8 মেগাহার্টজ। আপনারা শুনছেন Community Radio JU at 90.8 megahertz. 90.8 megahertz. কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। দিবসগুলি পালিত হয়, শপথগুলি নয়। নকল বুঁদির কেল্লা গড়ে নকল শত্রু জয়। দিবস তুমি শুধুই ছবি, শুধুই পটে লেখা। দিবসগুলি হাওয়ায় হারায় বিলীন জয়টিকা। 12 মাসে 13 পাবন, তবুও বাংলাদেশ। 12 মাসার দক্ষিণী তুই, কেঁদে ভেজাস কেশ। শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে আমি রয়েছি সংস্কৃতি অনুষ্ঠান নিয়ে সত্যজিৎ, আর আমার সঙ্গে আজকে রয়েছে শোভন সুন্দর বসু। শোভনদা, শুনছিলাম কার কবিতা? রঞ্জিত গুপ্তের কবিতা। আচ্ছা আচ্ছা, তুমি তো অনেক বছর ধরে এই প্রফেশনে রয়েছো। আমরা এই বিরতিতে যাওয়ার আগে একবার আলোচনা করছিলাম যে কবিতাটাকে যদি কেউ এই সময় দাঁড়িয়ে প্রফেশন হিসেবে নিতে চায়, তার মনে হয় একটু অন্যান্য এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসের থেকে একটু বেশি মনের জোর দরকার হয়, যে শুধু কবিতা নিয়ে আমি কিছু করব জীবনে। না, অবশ্যই। আর বিশেষ করে এই জায়গায় দাঁড়িয়ে তুমি তাদের জন্য কি বলবে? না, আমি বলতে চাইছি যে মনের জোর তো দরকারই। আর কবিতা নিয়ে আবৃত্তি শিল্পটা, শুধু আবৃত্তি শিল্প নিয়ে থাকতে গেলে অনেক বেশি মানে ওই কবিতায় স্নাত হতে হবে বা সাহিত্যে স্নাত হতে হবে, মানে সাহিত্যের সঙ্গে দরকার, অনেক বেশি মগ্ন পরিশ্রম দরকার। এইগুলো তো দরকারই। আর একটা যেটা হচ্ছে যে কিন্তু আবৃত্তি নিয়ে থেকে আবৃত্তির সঙ্গে যে অ্যান্সিলিয়ারি আর্টগুলো আছে, হ্যাঁ, মানে নিউজ রিডিং অথবা অ্যাঙ্কারিং অথবা শ্রুতি নাটক, এমনি নাটক, ফিল্ম বা সব, এইগুলোতে যাওয়া অনেক সহজ। মানে আবৃত্তির একজন ছাত্রকে, আবৃত্তির একজন শিল্পীকে তারা এগুলো অনেক বেশি, অন্তত এর অডিও দিকটা অনেক ভালো করতে পারবে। তো সেটা করতে করতে এগুলো করা যায়। হ্যাঁ, আবৃত্তি শিল্প নিয়ে থাকতে থাকতে এগুলো করা যায়। আমি বলছি যে এই টোটালটা নিয়ে, মানে অডিও, মানে বাক শিল্প নিয়ে, সমস্ত বাক শিল্প নিয়ে থাকা খুব সহজ, কারণ অনেক কাজ আছে প্রচুর। শুধু আবৃত্তি নিয়ে থাকতে গেলে হ্যাঁ তো দরকারি একটা অন্যরকম মানসিক জোর। এবং মানে কিন্তু এখন আবৃত্তি অনেকে শিখছে, তো মানে শুধু আবৃত্তি শিল্প নিয়ে শিল্পী হলে চলবে না, তার সঙ্গে আবৃত্তি নিয়ে শিক্ষক, মানে ক্লাস করা, শিক্ষা দেওয়া, এই ব্যাপারগুলোর মধ্যেও আছে, এই ব্যাপারগুলো থাকতে হবে। আরও একটা যেটা হয়েছে যে এই অডিও যে বাকশিল্প নিয়ে যেটা থাকা বললাম, যে অভিনয়, অ্যাঙ্কারিং, এইগুলো শেখানোর জন্য আবৃত্তি একটা দিক, মানে আবৃত্তি নিয়ে শেখানোর দিকটাও দেখা, মানে আবৃত্তি, তুমি বলছো যে আবৃত্তিটা যদি তার জানা থাকে তার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এই ধরনের কাজ করা। হ্যাঁ, এবং সে হয়তো প্রেফারেন্স পাবে, মানে আবৃত্তি মানে পারফর্ম করার সঙ্গে সঙ্গে শিক্ষাদানটাও রাখতে হবে, করে করা যায়। আবৃত্তির ক্ষেত্রে আরো একটা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত, গলা, কণ্ঠ। সেটাকে কিভাবে ভালো রাখা যায়, সেটার চর্চাটা কিভাবে করা যায়? গলাকে ভালো রাখার চর্চা হচ্ছে প্রথম কথা, যদি শারীরিক কোনো সমস্যা থাকে
বিশেষ করে অ্যালার্জি। এই অ্যালার্জি থাকলে খুবই সমস্যা, হ্যাঁ। আর গলাকে প্রোটেক্ট করার এই হচ্ছে যে আমাদের দেশের পলিউশনের এত বেশি পলিউশন, যে পলিউশন থেকে গলাটাকে করা, বাঁচিয়ে protect রাখা, করা, সেইটা খুব প্রথমেই দরকার। সেটা সম্ভব কি করে? তাকে তো বাইরে বেরোতেই হচ্ছে। বাইরে বেরোতেই হবে, কিন্তু তা কিছু অ্যান্টিডোট ব্যবহার করতে হবে আর কি। যেমন নাসা পান একটা খুব দরকার, যেটা হচ্ছে যে ন্যাজাল ক্যাভিটিটাকে পরিষ্কার রাখা। কারণ সমস্ত অ্যালার্জি বা তার ইনফেকশনটা শুরু হয় ন্যাজাল থেকে, হ্যাঁ। আর গলা টনসিল আর ন্যাজাল ক্যাভিটি, এইগুলো থেকে শুরু হয় ইনফেকশন। দুটোকে প্রোটেক্ট করার জন্য তার কারণ হচ্ছে, মানে তার উপায় হচ্ছে নাশা পান করা, যাতে প্রত্যেক দিন নাশা পান করা, যাতে এটাকে পরিষ্কার রাখা যায়। আর ভেপার নেওয়া, গরম ভেপার, যাতে টনসিলগুলো ইনফেক্টেড না হতে পারে। বেশ, আমরা শুনি আর একটা কিছু এবার। আমি নতুন লেখা একটা শোনাচ্ছি, রূপক চক্রবর্তীর। ভারতবর্ষের দুই মহাপুরুষ, তাদের একটা সময়ের মিলন আর কি, মানে মিলন মানে একটা সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার নিয়ে একটা আর কি কবিতা। শ্রাবণ মাসের দুপুর খানিক গড়িয়েছে অপরাহ্নের দিকে। প্রশস্ত ঘরটির এক প্রান্তে বসে আছেন এক অনিন্দকান্তি পুরুষ। তার দুপাশে এসরাজ, সারেঙ্গি, পাখোয়াজ বাদক। রূপবান এই পুরুষটির নাম রবীন্দ্র। তিনি এসেছেন কয়েকটি যুবাকে গান তোলাতে। রবীন্দ্র নিজেই লেখেন, সুর বসান, খুব বেশি লোক শোনেনি সে গান। তবু যুবাদের মধ্যে যে সবচেয়ে দীপ্যমান, হীরের মতো ঝকমক করছে চোখ, সে আচমকা গেয়ে ওঠে, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। কিছুকাল পূর্বে রচিত এ গান কেমন করে জানল এ যুবা? বিস্মিত হন স্রষ্টা। এমন গভীর দানাদার গলা, এত নিখুঁত সুরজ্ঞান রবীন্দ্র এর আগে বিশেষ শোনেননি। তাঁর চেয়ে বয়সে ছোট এ ছেলেটি থাকে সিমলে পাড়ায়, নাম নরেন দত্ত। গান শুনতে শুনতে রবীন্দ্র অন্যমনস্ক হয়ে পড়েন। এটি লেখা কাদম্বরী বৌঠানকে নিয়ে। চারিদিক তখন ছায়াচ্ছন্ন করে দিচ্ছে বাদল মেঘ, জানলা দিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, প্রকৃতি এখন শ্যামল কান্তি। নরেন গাইছে এক আকুতি থেকে, যেন সে ঈশ্বর অভিলাষী। আর রবীন্দ্র ডুবে যাচ্ছেন এক স্মৃতিতে। তিনি ভাবছেন এক রক্ত মাংসের মানবীর কথা। তিনি ভাবছেন কতগুলো গোপন দুপুরের কথা। নরেন ভাবছে করুণাময় ঈশ্বরের উদ্দেশ্যে রচিত পরের পদগুলো। আর রবীন্দ্র ভাবছেন নতুন বউ ঠাকুরুনের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তগুলো। দুজন ভাবছে সম্পূর্ণ ভিন্ন দিকে। এ প্রেম ভাবছে তো ভক্তি, এ বিরহ ভাবছে তো ও নিবেদন। দুজনের দেখা হবে না আর কোনোদিন, হবে না বাক্যালাপও। শুধু দুই বিশাল পাহাড়ের মধ্যে এক নাম না জানা রূপলি জলধারার মতো রয়ে গেল একটা গান, একটা মূর্ছনা। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। অসাধারণ, সত্যি কিছু বলার নেই আর। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে। আমরা অনেক আলোচনা করলাম আর অনেক আলোচনা বাকিও রয়ে গেল। আমি শেষে একটু জানতে চাইবো যে যারা এখন কাজ করছে কবিতা নিয়ে, বা যে ধরনের কাজ হচ্ছে, তুমি কি বলবে ঠিক কেমন কাজ হচ্ছে? না, কাজ নিশ্চয়ই ভালো হচ্ছে এবং সমসাময়িক কাজ হচ্ছে এবং আবৃত্তি নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে। আবৃত্তিটাকে আরও বেশি জনমুখী করা বা বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বা এন্টারটেনমেন্ট ভ্যালুটাকে, মানে যে কোনো প্রেজেন্টেশনের মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালুটাই তো বেশি
কমার্শিয়ালি সাকসেসফুল হয়, সেখানে আবৃত্তির মধ্যে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আনার চেষ্টা যেটা আমরা করেছি, এখন অনেকেই করছে। সমস্যাটা হচ্ছে যে যিনি গান করেন তাকে কয়েকটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে সুরটা জানতে হবে, ঠিকঠাক সুর লাগাতে হবে, আর গান গাইতে হবে, এবং গানের বিভিন্ন ধরনের যে গান সে গানের মধ্যে থাকলে হবে। কিন্তু যিনি আবৃত্তি করছেন তাকে আরও অনেক কিছু জানতে হবে, মানে তাকে সুর জানতে তো হবেই, তাকে তাল ছন্দ জানতে হবে, তাকে অভিনয় জানতে হবে, তাকে অডিও ড্রামা জানতে হবে, মাইক্রোফোনের ব্যবহার জানতে হবে, টোটাল প্রেজেন্টেশন জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যটা বা যে সাহিত্যের ওপর কবিতাটা বলছে, ইংরেজি কবিতা হলে ইংরেজি সাহিত্যটাকে জানতে হবে, না হলে প্রেজেন্ট করতে পারবে না। এটা যেটা হচ্ছে যে যেহেতু আমরা যারা অনেকেই শুরু করছি এই ধরনের কাজ, সেটা দেখে অনেকেই আসছে এবং তারা করতে যাচ্ছে, কিন্তু তাতে এটা অপটু হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, মানে যেটা প্রেজেন্টেশনটার মধ্যে ডেপথ থাকছে না, এইটা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কারণ। ওই আর কি, মানে হয় মানে সাহিত্যটাকে জোর দেওয়া হচ্ছে না, শুধু প্রেজেন্টেশনে জোর দেওয়া হচ্ছে, তাতে একটা ছন্দ থাকছে, হয়তো তাতে মিউজিকও থাকছে, কিন্তু তার মধ্যে থেকে যে সাহিত্যের যে ব্যাপারটা সেটা হারিয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে আর কি, এই ব্যাপারগুলো একটু ঠিকঠাক করা দরকার, আর একটু তৈরি হয়ে আসা দরকার আর কি, এইটাই। বেশ, আর আমাদের সময় প্রায় শেষ আজকে, আর আরও অনেক কথা রয়ে গেল বাকি। আশা করি তোমাকে আবারও পাবো আমাদের মধ্যে। আর যেতে যেতে আরও একটা কবিতা শুনবো তোমার। আর কেমন লাগলো আপনারা জানান আমাদেরকে ফোন করুন 24146060 এই নাম্বারে, আমাদেরকে মেল করুন radioju@gmail.com, ফেসবুকে আসুন www.facebook.com/radioju, আর অবশ্যই সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও জেউ। বাড়িটি থাকবে নদীর কিনারে চৌকো, থাকবে শ্যাওলা রাঙানো একটি নৌকো, ফিরে এসে খুব আলতো ডাকবো, বউ কই, রাজি? তবে এসো এসো, জানাও তুমিও প্রস্তুত, আত্মগোপন পর্বে তুমি এ দস্যুর ক্ষতে দেবে মধু, দুব্ব চিবিয়ে আসতে। তোমাকে চেনাবো তারাগুলি, আর নৈরির দিক থেকে নেমে হঠাৎ আসবে দেবদূত, পুকুরে ভাসবে দুটি রাজহাঁস চই চই। লুঠে নেব হ্রদ টিলাগুলি, আমি জঙ্গি, দূর বনপথে ঘুরে ঘুরে যাবে রঙ্গন, ছোটাবো তুফান ঘোড়াটি, যাবে না সঙ্গে? তোলো মুখ, এসো, ধরো হাত, চলো সঙ্গে।